তোমাদের সাথে আজকে আমাদের অ্যাডমিশন প্রোগ্রামের বায়োলজি সেকেন্ড পার্টের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমি আছি। আমার নাম তৌফিক হাসান প্রতীক। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং প্রতি বছরই আসলে সাধারণত দেখা যায় যে এখান থেকে তুমি পরীক্ষাতে একটা প্রশ্ন পেতে পারো, এবং বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিলে এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন একটা পাওয়া যায়। সেই চ্যাপ্টারটা হচ্ছে মানব শরীর তত্ত্ব, পরিপাক, শোষণ। তো এই চ্যাপ্টারের যে পড়াগুলো রয়েছে বা এই চ্যাপ্টারের যে কনসেপশনের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তোমাদের ইতিমধ্যেই তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলেছো, বা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা তুমি খুব ভালো মতন পড়েছো। এই চ্যাপ্টারটা তোমাদের জুওলজি বইয়ে আমাদের যে মানব শরীর তত্ত্ব যে বিষয়টা রয়েছে সেটার একদম প্রথম চ্যাপ্টার, সেই হিসাবেই আসলে দেখা যায় যে এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষাতে প্রশ্ন বেশি আসে বা প্রশ্ন আসে। তো যেটা বলছিলাম, তোমরা যেহেতু অলরেডি ইন্টারমিডিয়েটের জন্য একবার বইটা পড়ে ফেলেছো, সেহেতু তোমাদের অধিকাংশ টপিক সম্পর্কে কনসেপশন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো নতুন করে কনসেপশন তৈরি করার মতো জায়গা আসলে খুব বেশি থাকার কথা না। তারপরেও আমি আসলে ক্লাস নিতে গিয়ে যেখানে যেখানে কনসেপশনের প্রয়োজন রয়েছে আমি সেটা বলবো, এবং পাশাপাশি তোমার অ্যাডমিশন টেস্টের জন্য যেই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট বা অ্যাডমিশন টেস্টে যেই ধরনের প্রশ্ন সচরাচর আসতে দেখা যায় সেই জায়গাগুলি নক করা হবে বা সেই জায়গাগুলি আসলে বলে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, শুরু করি আমাদের আজকের টপিক, মানব শরীর তত্ত্ব, পরিপাক ও শোষণ। প্রথম কথা হচ্ছে আসলে পরিপাক বলতে আমরা কি বুঝি। আমরা আসলে বিভিন্ন ধরনের খাবার কিন্তু দৈনিক খেয়ে থাকি। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আসলে আমরা কি কি ধরনের খাবার খাই, আসলে আমাদের তো খাবারের কোনো শেষ নাই। যা ইচ্ছা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মজাদার খাবার খাচ্ছি। তো বিভিন্ন ধরনের খাবার আমরা যেখান থেকেই খাই না কেন, আলটিমেটলি আসলে আমরা 6 ধরনের খাবার খেয়ে থাকি। এই 6 ধরনের খাবারের বাইরে আমরা অন্য কোনো খাবার খেতে পারি না। সেই 6 ধরনের খাবারের নাম আমরা একটু পরে, আমরা যখন সুষম খাদ্য এই টপিকটা পড়বো সেখানে আমরা দেখতে পাবো। তো সেই খাবারগুলো যখন আমরা খাই, সেই খাবারগুলোর অধিকাংশই আসলে আমাদেরকে শক্তি প্রদান করে। যেমন আমি খুব সহজ উদাহরণ দিয়েই বলি, যে ধরো তুমি ভাত খেলে, তো এই ভাতটা তো আসলে তোমাকে শক্তি প্রদান করবে। এখন তুমি তো নিশ্চয়ই আশা করো না যে এই ভাতটা আসলে ভাত হিসাবেই তোমার রক্তে ঘুরতে ঘুরতে একটা সময় তোমার কোষের ভিতরে প্রবেশ করবে, এবং কোষের ভিতরে প্রবেশ করে তারপরে সে শক্তি তৈরি করবে। তাহলে ভাতটাকে তো আসলে কোষের ভিতরে যাওয়ার জন্য একটা সিম্পল ফর্মে যেতে হবে। তো এই যে আমরা জটিল খাবার খাচ্ছি, এই জটিল খাবারটা ভেঙে গিয়ে কোষের ভেতরে প্রবেশ করার মতো এবং রক্তে পরিবাহিত হওয়ার মতো একটা সরল ফর্মে যে যাচ্ছে বা সরল একটা আকৃতিতে যে যাচ্ছে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকেই বলা হয় হচ্ছে তোমার পরিপাক। দেখো এখানে সংজ্ঞাতে সেটাই লেখা আছে যে জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোন ও এনজাইমের প্রভাবে ভেঙে সরল, তরল এবং দেহকোষের গ্রহণযোগ্য হয়ে ওঠে, সেই ঘটনাটাকেই বলা হয় পরিপাক। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা যে জটিল খাবারগুলো খাই বা আমরা যেই 6 ধরনের খাবার খাই, এই 6 ধরনের খাবারের ভেতর 3 ধরনের খাবার অর্থাৎ কার্বোহাইড্রেটকে আসলে সরল ফর্মে যাওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া আমরা খাই অর্থাৎ ভিটামিন, মিনারেল এবং হচ্ছে পানি, তারা অলরেডি সরল ফর্মে রয়েছে, তাদেরকে আর নতুন করে সরল ফর্মে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। অর্থাৎ তুমি মিনারেলের কথাই চিন্তা করো বা খনিজ লবণের কথাই চিন্তা করো, ধরো সোডিয়াম ক্লোরাইড, তুমি লবণকে সোডিয়াম ক্লোরাইড খাচ্ছ, সোডিয়াম ক্লোরাইড তো অলরেডি সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, সে যখন পানিতে দ্রবীভূত হবে সোডিয়াম ক্লোরাইড আয়ন পরিণত হবে, আর ফার্দার আর হওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা একটু পরেই এই জিনিসটা আসলে তোমাদেরকে আরো ভালো মতন বোঝাবো। তো আপাতত মনে রাখো যে জটিল খাদ্যবস্তু সরল হওয়ার নামই হচ্ছে আসলে পরিপাক। এবং পরিপাকের আসলে 2টা ধাপ রয়েছে। হ্যাঁ, পরিপাকের ধাপগুলো হচ্ছে কি কি? পরিপাকের ধাপ হচ্ছে একটা যান্ত্রিক এবং আরেকটা হচ্ছে রাসায়নিক। এখন যান্ত্রিক পরিপাক বলতে আসলে কি বোঝায়? যান্ত্রিক পরিপাক বলতে বোঝায় যে তুমি একটা বড় একটা আকৃতির খাবার খেলে, এই বড় আকৃতির খাবারটা ভেঙে ছোট 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 ফর্মে গেল,
তাহলে এটা হচ্ছে তোমার যান্ত্রিক পরিপাক। অর্থাৎ তুমি ধরো এক টুকরা আলু খেলে, একটা বড় টুকরা আলু খেলে, সেটা ছোট 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 আলুর টুকরাতে পরিণত হলো দাঁতের সাহায্যে, এটা হচ্ছে ধরো তোমার যান্ত্রিক পরিপাক। এখন আলু হচ্ছে এক ধরনের শর্করা, শর্করা বলতে এটা হচ্ছে স্টার্চ। তো বড় টুকরার আলু ছোট টুকরার আলু হয়েছে, কিন্তু স্টার্চই রয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন। আর এদিকে ধরো ছোট স্টার্চের টুকরাগুলি স্টার্চ থেকে কনভার্ট হয়ে ধরো গ্লুকোজে পরিণত হয়েছে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু তার রাসায়নিক পরিবর্তন হয়ে গেছে। সে রাসায়নিকভাবে এখানে ছিল স্টার্চ, সেটা পরিবর্তিত হয়ে গ্লুকোজ হয়ে গেছে। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে রাসায়নিক পরিপাক বা কেমিক্যাল ডাইজেশন। তাহলে এই দুইটা জিনিস একটু মনে রাখবে যে আমাদের পরিপাকগুলো হয় দুইটা ভাগে। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, সেটা হচ্ছে কি বড় টুকরা ছোট টুকরায় পরিণত হওয়া, এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কেমিক্যাল ভাবে জটিল একটা জিনিস কেমিক্যাল ভাবে সরল একটা জিনিসে পরিণত হওয়া। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো দেখা যাক যে আমাদের আসলে পরিপাক তন্ত্র এটা আসলে কি কি জিনিস নিয়ে তৈরি হয়েছে। আমাদের পরিপাক তন্ত্র যেটা যে জিনিসগুলো নিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে, আমরা যে কোনো তন্ত্র আসলে তৈরি হয় কিছু অঙ্গ নিয়ে। তো আমাদের পরিপাক তন্ত্র এটা আসলে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি, এই দুই ধরনের অঙ্গ নিয়ে গঠিত হয়েছে। এটা আমরা একটু পরেই দেখতে পাবো যে আমাদের পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্রকে আমরা আসলে দুইটা ভাগে মানে দুইটা অঙ্গ নিয়ে আসলে সেটা গঠিত হয়েছে। একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো এখানে আসলে সবগুলোর নাম একটু দেখবা, তোমরা একটু স্পেশালি খেয়াল রাখবা এই জিনিসটা যে আমাদের তো একটা জিনিস একটু এখানে স্পেশালি খেয়াল রাখবা যে এই যে আমাদের পৌষ্টিক তন্ত্র, এখানে যে পৌষ্টিক গ্রন্থিগুলো রয়েছে, এই পৌষ্টিক গ্রন্থি তোমরা জানো যে গ্রন্থি আসলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তো আমাদের পৌষ্টিক গ্রন্থিতে যে গ্রন্থিগুলো রয়েছে এরা সবাই আসলে বহিঃক্ষরা গ্রন্থি, এবং অগ্নাশয় সে আসলে তার বহিঃক্ষরা অংশও রয়েছে এবং অন্তঃক্ষরা অংশও রয়েছে, সে হচ্ছে তোমার মিশ্র গ্রন্থি, এবং সে বাদে বাকি যারা রয়েছে তারা সবাই হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এই জিনিসটা একটু স্পেশালি খেয়াল রাখবে। তো এখানে তোমার পরিপাক নালীর যে ছবিটা দেওয়া আছে দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্টে মুখছিদ্র বা মুখগহ্বর, তোমরা এখানে সবগুলোই আসলে চিনতে পারবা। শুধু একটু স্পেশালি তোমাদের যেই জিনিসটা আসলে খেয়াল রাখা দরকার এবং যেই জিনিসটা আসলে আমার অভিজ্ঞতা বলে যে স্টুডেন্টরা যে জিনিসটা আসলে চিনতে ব্যর্থ হয় যে ভাই এই জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে গলবিল। তো গলবিল জায়গাটা আসলে কোথায়? তো এই জিনিসটা আমি খুব সহজভাবে যেভাবে বোঝাই, যে ধরো আমরা নাক দিয়ে শ্বাস নেই, আবার আমরা চাইলে মুখ দিয়েও শ্বাস নিতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে শ্বসন তন্ত্রের যে রাস্তাটা বা শ্বসন তন্ত্রের যে পাথওয়েটা, এবং এদিকে মুখ দিয়ে খাবার যাচ্ছে এবং মুখ দিয়ে বাতাসও আমরা চাইলে নিতে পারতেছি, অর্থাৎ এই যে পৌষ্টিক নালীর যে পাথওয়েটা, এই দুইটা পাথওয়ের একটা কমন জায়গা আছে এই জায়গাটায়। ঠিক আছে? তাহলে এই যে কমন জায়গাটা যেটা রেসপিরেটরি পাথওয়েও ভেতরেও আছে, আবার আমাদের পৌষ্টিক নালীর ভেতরেও রয়েছে কমন যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আসলে গলবিল। তো সে জায়গাটা আসলে কোথায়? গলবিল বা ফ্যারিংস জায়গাটা আসলে কোথায়? জায়গাটা হচ্ছে আমরা যখন মুখ হা করি তখন আসলে আমাদের মুখের ভেতরে একদম পেছনে যে ওয়ালটা দেখা যায় বা দেওয়ালটা দেখা যায় সেটা হচ্ছে ফ্যারিংস বা গলবিল। তো সেটার কিছুটা অংশ নাকের পিছনে রয়েছে যেটা আমরা দেখতে পারি না, সেটাকে বলা হয় নাসাগলবিল বা নেজোফ্যারিংস। মুখের যে পেছনে যে অংশটা রয়েছে যেটা আমরা দেখতে পারি সেটাকে বলা হয় ওরোফ্যারিংস, এবং ওরোফ্যারিংস এর নিচেও কিছুটা অংশ রয়েছে যেটা আমরা দেখতে পারি না, সেটাকে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিংস বা হাইপোফ্যারিংস। তো এই জিনিসগুলির নাম একটু জানলা, এটা জাস্ট বোঝার জন্য, পরীক্ষায় এখান থেকে খুব বেশি কিছু আসার মতো আসলে নাই। আরেকটা জিনিস একটু স্পেশালি খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে এই যে এখানে বৃহদান্ত, মানে আমি এখানে ছবিতে দেখিয়ে দেই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্ননালী বা ইসোফেগাস। তারপরে সেটা হচ্ছে এখানে পাকস্থলীতে আসলো, পাকস্থলী থেকে পাকস্থলী শেষ হয়ে এখানে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের ভেতরে আবার তিনটা অংশ রয়েছে, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তারপরে হচ্ছে এই ইলিয়ামটা এখান থেকে আবার বৃহদান্ত শুরু হলো। বৃহদান্তের আবার কয়েকটা অংশ রয়েছে যেটা এখানে দেওয়া নাই, এই অংশটার নাম হচ্ছে সিকাম। ঠিক আছে? এবং সিকামের নিচ থেকে এই যে আঙুলের মতো একটা অংশ ঝুলে আছে এই অংশটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স।
এবং এই অ্যাপেন্ডিক্সে কিন্তু অনেক সময় প্রদাহ হয় এবং প্রদাহ হওয়ার কারণে অ্যাপেন্ডিসাইটিস নামের একটা রোগ হয়। তোমরা নামটা হয়তো অনেকেই শুনেছো। তো তোমাদের যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে অ্যাপেন্ডিক্স এটা আসলে বৃহদান্তের অংশ, এবং বৃহদান্তের কোন পার্টটার অংশ? বৃহদান্তে একটা পার্ট রয়েছে সিকাম, সেই সিকামের অংশ হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এরপরে তো কোলন, ঊর্ধ্বগামী কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এবং এটা হচ্ছে নিম্নগামী বা ডিসেন্ডিং কোলন। তারপরে এখানে এস এর মতো অনেকটা দেখতে মনে হয়, এই জিনিসটাকে বলা হয় সিগময়েড কোলন। তারপরে হচ্ছে রেকটাম বা মলাশয়, এবং তারপরে হচ্ছে অ্যানাস বা পায়ু। তাহলে এই অংশগুলি তোমরা একটু দেখলে। তারপরে চলো আমরা যাই যে আমাদের পৌষ্টিক নালীতে যে খাবার গুলো পরিপাক হয়, সেই পরিপাকের আসলে ধাপ কয়টি? সে পরিপাকের ধাপ হচ্ছে 6টি। পরিপাকের পর্যায় হচ্ছে 2টি, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। আর এই পরিপাক হওয়ার যে ধাপগুলো রয়েছে, এই ধাপ হচ্ছে 6টি। তো এখান থেকে পরীক্ষায় আসার মতো যে জিনিসটা, তোমরা জাস্ট ধাপগুলির নাম জানবে তাহলেই হবে। হ্যাঁ, খাদ্য পানি গলাধকরণ, খাদ্যের যান্ত্রিক পরিপাক, তারপরে হয় রাসায়নিক পরিপাক, তারপরে পৌষ্টিক নালীতে খাদ্যের সঞ্চালন ঘটে, পরিপাককৃত খাদ্য এবং পানি পরিশোষণ ঘটে, এবং পরিশোষণ হওয়ার পর যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো হয়, সেই ওয়েস্ট ম্যাটেরিয়াল বা আনডাইজেস্টেড যে ম্যাটেরিয়াল গুলো থাকে, সেগুলো মল আকারে শরীর থেকে বের হয়ে যায়। তো এখানে তোমাদের আরেকটা জিনিস একটু আমি বুঝিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে খাদ্যগুলো পরিপাক নালীতে কি প্রক্রিয়াতে আসলে সঞ্চালিত হয়, বা খাদ্যগুলো পরিপাক নালীতে কিভাবে মুভমেন্ট করে। খাদ্যগুলো পরিপাক নালীতে যেই প্রক্রিয়াতে মুভমেন্ট করে তার নাম হচ্ছে পেরিস্টালসিস। তাহলে পেরিস্টালসিস প্রক্রিয়াটা আসলে কি? ধরো এটা আমাদের পরিপাক নালীর একটা অংশ, এটা একটা পরিপাক নালীর একটা অংশ। তো ধরো এই অংশটাতে খাবার রয়েছে, তাহলে এই অংশটাতে খাবার থাকলে পরিপাক নালীর এই অংশটার আসলে অবস্থাটা হবে এইরকম। ঠিক আছে, খাবার থাকার কারণে পরিপাক নালীর এই অংশটার অবস্থা হবে এরকম। তাহলে দেখো এইখানে তোমার পরিপাক নালীর প্রাচীরে যে অনৈচ্ছিক পেশিগুলো রয়েছে, ওই অনৈচ্ছিক পেশিগুলো এখানে এই জায়গাটাতে প্রসারিত অবস্থায় ছিল, এই জন্য এই জায়গাটা একটু ফুলে আছে এবং এটার ভিতরে খাদ্যটা অবস্থান করছে। ঠিক পরের মোমেন্টে যেটা হবে, এই যে নিচের অংশ, ধরো আমরা ধরছি যে খাবারটা এখান থেকে এই ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তাহলে ঠিক পরের মোমেন্টে যেটা হবে, এই অংশের পেশিগুলো সংকুচিত হবে। হ্যাঁ, এই অংশের পেশিগুলো সংকুচিত হবে, এবং তার পরের যে সেগমেন্টটা রয়েছে, এই অংশের পেশিগুলি আবার প্রসারিত হবে। অর্থাৎ ছবিটা হবে দেখতে অনেকটা এরকম। দেখো এই জায়গাটা সংকুচিত হয়ে গেছে, তার পরের অংশটা আবার সংকুচিত হয়ে গেছে, তার পরের অংশটা কি হয়েছে? প্রসারিত হয়েছে। তাহলে এই যে খাদ্য নালীর বা পরিপাক নালীর পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের মাধ্যমে খাবারটা আস্তে আস্তে নিচের দিকে বা আস্তে আস্তে পায়ুর দিকে ধাবিত হচ্ছে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে পেরিস্টালসিস। এবং পরিপাক নালীর ভেতরে খাবারটা আসলে এই পেরিস্টালসিস প্রক্রিয়াতে মুভমেন্ট করে। এই তথ্যটা আসলে তোমাদের একটু মনে রাখতে হবে। প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? প্রক্রিয়াটার নাম হচ্ছে পেরিস্টালসিস। এরপরে আসো যে জিনিসটা বলছিলাম যে আমাদের আসলে খাবার আছে কয় ধরনের? খাবার আছে আসলে 6 ধরনের। তুমি এটা রাস্তার পাশ থেকে খাও, কেএফসি থেকে খাও, বিএফসি থেকে খাও, বা কোনো একটা 5 স্টার হোটেল থেকেই খাও, যেখান থেকেই তুমি খাবার খাও না কেন, তুমি আসলে ঘুরে ফিরে এই 6 ধরনের খাবারের বাইরে অন্য কোনো খাবার খেতে পারো না। তাহলে সেগুলো আসলে কি কি? সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। এটার উদাহরণ হচ্ছে যেমন ভাত, রুটি, আলু, এই জাতীয় জিনিসগুলো। তারপরে রয়েছে আমিষ বা প্রোটিন। এটার উদাহরণ হচ্ছে ধরো দুধ, ডিম, মাছ, মাংস, এই জাতীয় জিনিসগুলো, এবং ডাল। স্নেহদ্রব্য বা লিপিড বা ফ্যাট বলতে আসলে কি বোঝায় এটা তোমরা সবাই জানো। বিভিন্ন ধরনের চর্বি এবং বাটার বা এই জাতীয় যে অয়েলি যে ফুডগুলো রয়েছে, সেগুলি হচ্ছে স্নেহদ্রব্য বা ফ্যাট। তারপরে ভিটামিন, মিনারেল বলতে আসলে আমরা বিভিন্ন ধরনের লবণকে বোঝাচ্ছি, এবং পানি। তো প্রত্যেকদিন কি ধরনের কি পরিমাণে খাবার গ্রহণ করা উচিত, এখানে আসলে সেটার পরিমাণও দেওয়া আছে, এই পরিমাণগুলো একটু দেখবে। তো তোমাদেরকে আমি আসলে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে এই যে 6 ধরনের খাবার, এই 6 ধরনের খাবারের মধ্যে প্রথম 3 ধরনের খাবার কিন্তু আসলে হচ্ছে জটিল খাবার, এবং এই জন্য এদের আসলে পরিপাকের প্রয়োজন পড়ে।
এবং পরের যে 3 ধরনের খাবার রয়েছে, ভিটামিন, মিনারেল আর হচ্ছে পানি, এরা কিন্তু অলরেডি সরল ফর্মে রয়েছে, যেটা আমি একদম ক্লাসের শুরুতে বলেছি। যে উদাহরণটা দিয়েছি, পানির উদাহরণ দিয়েও তুমি বুঝতে পারো যে পানি তো অলরেডি পানি H2O ফর্মে আছেই, এটা তো আর ফার্দার সিম্পল হওয়ার দরকার নাই। তারপরে সোডিয়াম ক্লোরাইড, ধরো একটা লবণ সোডিয়াম ক্লোরাইড, এটা যখন আমরা খেতে যাচ্ছি তখন এটা সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন অলরেডি সিম্পল ফর্মে রয়েছেই, তাহলে তার কিন্তু আসলে পরিপাক হওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে নিচের কোন ধরনের খাবারটার পরিপাক হয় না, তুমি দেখবা যে এই 3টার পরিপাক হয়, শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, এদের পরিপাক হয়, এবং ভিটামিন, মিনারেল আর ওয়াটার, এদের আসলে পরিপাকের প্রয়োজন নেই, এরা সরাসরি শোষণ হয়। এই তথ্যটা একটু মনে রাখবা। এখন পরিপাক যে হয়, পরিপাক মানে হচ্ছে জটিল খাবার সরল খাবারে পরিণত হয়। এখন সে কোন সরল খাবারে পরিণত হয়, মনে রাখবা যত ধরনের শর্করা রয়েছে বা কার্বোহাইড্রেট রয়েছে, পরিপাক শেষে এরা অধিকাংশই, হ্যাঁ একদম 90%ই পরিণত হয় আসলে কিসে, গ্লুকোজে। যত ধরনের আমিষ রয়েছে এরা সবাই পরিপাক শেষে কিসে পরিণত হয়, বিভিন্ন ধরনের সরল অ্যামাইনো অ্যাসিডসে। ঠিক আছে, ফ্যাট, যত ধরনের ফ্যাট রয়েছে পরিপাক শেষে এরা কিসে পরিণত হয়, এরা আসলে 2টা জিনিসে পরিণত হয়। সেটা কি, ফ্যাটি অ্যাসিড, এবং সাথে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, গ্লিসারল। তাহলে এই 3টা জিনিস একটু তোমাদেরকে মনে রাখতে হবে যে পরিপাক শেষে কোন জিনিসটা কিসে পরিণত হচ্ছে। শর্করা জাতীয় খাবারগুলি পরিণত হচ্ছে গ্লুকোজে অধিকাংশ ক্ষেত্রেই, আরো 2-1টা জিনিসে আসলে পরিণত হয়, তবে সেটা তোমাদের লেভেলে আসলে আপাতত অতটুকু জানার প্রয়োজন নেই। আমিষগুলো কিসে পরিণত হয়, বা প্রোটিনগুলো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, এবং ফ্যাট বা স্নেহদ্রব্য যেগুলো রয়েছে সেগুলি হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা এবং সাথে গ্লিসারল, এই 2টা জিনিসে পরিণত হয়। এবং পাশাপাশি আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে এই যে 6 ধরনের খাবার, এই 6 ধরনের খাবারের ভিতর সরাসরি তোমাকে শক্তি দিতে পারে হচ্ছে এই প্রথম 3 ধরনের খাবার। প্রথম 3 ধরনের শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, এরা প্রত্যেকে তোমাকে আলাদা আলাদা করে শক্তি দিতে পারে। আর নিচের যে 3 ধরনের খাবার রয়েছে, তারা আসলে শক্তি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াতে তারা সাহায্য করে, এটা সত্যি, কিন্তু তারা সরাসরি তোমাকে কোনো শক্তি দিতে পারে না। তো শর্করা সে কতটুকু শক্তি দেয়, সে হচ্ছে 1 গ্রাম শর্করা থেকে আমরা 4.1 কিলো ক্যালোরির মতো শক্তি পাই। তো আমরা রাউন্ড করে এটাকে 4 কিলো ক্যালোরি মনে রাখতে পারি। 1 গ্রাম প্রোটিন থেকে পাই হচ্ছে, এটাও পাই 4.3, এটাও আমরা রাউন্ড করে 4 কিলো ক্যালোরি মনে রাখতে পারি। আর 1 গ্রাম ফ্যাট থেকে পাই হচ্ছে তোমার 9 কিলো ক্যালোরি। হ্যাঁ, তাহলে এই তথ্যটা একটু মনে রাখবা যে কোনটা থেকে কতটুকু শক্তি পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে আসলে শক্তি পাওয়া যায়, কিন্তু প্রধানত আমাদের দেহে আসলে শক্তিটা প্রদান করে হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, প্রধানত আমাদেরকে শক্তি প্রদান করে হচ্ছে কার্বোহাইড্রেট। কাজগুলো একটু মনে রাখবে। হ্যাঁ, আর আমিষ বা প্রোটিন সে চাইলে শক্তি দিতে পারে, কিন্তু তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমাদের শরীরের অধিকাংশ জিনিসই হচ্ছে কিন্তু আসলে প্রোটিন। আমাদের এনজাইম গুলো প্রোটিন, আমাদের মাসল যে তৈরি হচ্ছে সেটা প্রোটিন। হ্যাঁ, তো আমাদের দেহে যে প্রোটিন এবং আমাদের যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় সেগুলিও প্রোটিন। তো এই প্রোটিন তৈরির কাজে আসলে আমাদের অধিকাংশ আমরা যে প্রোটিনগুলো খেয়ে থাকি সেগুলি আসলে ব্যবহৃত হয়ে যায়। এই জন্য সাধারণত সে আসলে শক্তি দিতে পারে না, কিন্তু সে চাইলে 4.3 এর মতো কিলো ক্যালোরির মতো প্রত্যেক গ্রাম প্রোটিন থেকে আসলে শক্তি পাওয়া সম্ভব। এরপরে হচ্ছে স্নেহদ্রব্য সে হচ্ছে না শক্তি দিতে পারে, কিন্তু সাধারণত সেও শক্তি দেয় না। সে হচ্ছে যেটা করে, সে হচ্ছে আমাদের শরীরে সঞ্চিত শক্তি হিসাবে জমা থাকে। সে হচ্ছে সাধারণত আমাদের শরীরে সঞ্চিত শক্তি হিসাবে জমা থাকে, এটা একটু মনে রাখবে। পাশাপাশি এখান থেকে আসলে কি পরিমাণ আসলে তোমার কোন খাবারটা কি পরিমাণে খাওয়া উচিত, এই জিনিসগুলি একটু পরীক্ষার জন্য আসতে পারে, যেহেতু তোমাদের বইয়ের যে কোনো ছকই আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো সেই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। আচ্ছা, বিশেষ করে আমার কাছে মনে হয় এখানে আসার মতো বেশি হচ্ছে কতটুকু ভিটামিন ডেইলি লাগে এবং কতটুকু মিনারেল ডেইলি লাগে, এটা পরীক্ষাতে আসার পসিবিলিটি বেশি, অন্যগুলিও আসলে আসতে পারে। আচ্ছা, এখন আমাদের খাদ্যের পরিপাক প্রণালী সেটা হচ্ছে যেটা একটু আগে বললাম, যে শর্করা জাতীয় খাবারগুলো বিভিন্ন এনজাইমের প্রভাবে, এখানে এনজাইমগুলোর নাম দেওয়া আছে,
অ্যামাইলোলাইটিক। মনে রাখবা অ্যামাইলো শব্দটা আসলে কার্বোহাইড্রেটের সাথে রিলেটেড এবং লাইটিক মানে হচ্ছে বিশ্লেষণকারী। তাহলে কার্বোহাইড্রেট বিশ্লেষণকারী এনজাইম বা অ্যামাইলোলাইটিক এনজাইমের মাধ্যমে আলটিমেটলি যে কোনো শর্করা আসলে পরিণত হচ্ছে কিসে? গ্লুকোজে। এবং যে কোনো আমিষ বা প্রোটিন আসলে পরিণত হচ্ছে কিসে? পরিণত হচ্ছে অ্যামাইনো অ্যাসিডসে। হ্যাঁ, এবং যে কোনো ফ্যাটি জিনিস আসলে দুইটা জিনিসে পরিণত হয়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। অর্থাৎ সরল ফর্মগুলো কি? কার্বোহাইড্রেটের সরল ফর্ম গ্লুকোজ, প্রোটিনের সরল ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর স্নেহদ্রব্য বা লিপিড এর সরল ফর্ম হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এবং আমরা যখন কোনো খাবার খাই, আমরা যখন কোনো কার্বোহাইড্রেট খাই, খাওয়ার পরে সে যখন রক্তে চলে যায় তখন সে একটা ফর্মেই চলে যায়, সেটা হচ্ছে কি? গ্লুকোজ। আমরা যখন কোনো প্রোটিন খাই সেটা রক্তে যখন চলে যায় তখন একটাই ফর্ম থাকে, সেটা কি? অ্যামাইনো অ্যাসিড। আবার আমরা যখন কোনো ফ্যাটি খাবার খাই বা লিপিড জাতীয় খাবার খাই, সেটা যখন আমাদের রক্তে চলে যায় তখন সেটা একটা ফর্মেই থাকে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এবং আমাদের কোষ সেই অবস্থাকে গ্রহণ করে। এরপরে আসো মানুষের খাদ্য পরিপাকের বিভিন্ন জায়গায় যে পরিপাক হয় সেটার বর্ণনা। তো ফার্স্টে আসো, এখানে একটা তথ্য দেওয়া আছে যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মানুষের পৌষ্টিক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত এবং এর দৈর্ঘ্য হচ্ছে, এখানে এবং হবে, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার। এই তথ্যটা আসলে একটু মনে রাখবা। পরীক্ষার জন্য এই তথ্যটা একটু খেয়াল রাখবা যে এর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার লম্বা। তো এইখানে একটা জিনিস একটু খেয়াল করার মতো, 8 থেকে 10 মিটার মানে কিন্তু অনেক বড়। হ্যাঁ, আমাদের দৈর্ঘ্য হচ্ছে ধরো এভারেজে 1.8 মিটার বা 1.75 মিটার এরকম। তো সেই আমাদের বডিতে একটা হচ্ছে তোমার 8 থেকে 10 মিটার লম্বা একটা নালী রয়েছে। তো সেই নালীটা আসলে ছবিতে তোমরা দেখেছোই, বিভিন্ন ভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে, এবং এই প্যাচ খাওয়ার কারণেই আসলে সে এত বড় একটা নালী আমাদের শরীরের ভিতরে আসলে অবস্থান করতে পারছে। এখন এখানে আরেকটা কনফিউশনের জায়গা আছে যেটা আসলে আমি তোমাদেরকে একটু বোঝাতে চাই। সেটা হচ্ছে এই যে আমাদের মুখ গহ্বরে আমরা হা করলে আমরা একটা জিনিসকে ঝুলতে দেখি। তো সেই ঝুলতে থাকা জিনিসটার নাম তোমাদের বইয়ে যেভাবে আসলে দিয়েছে, সেটা হচ্ছে জিনিসটার নাম হচ্ছে আলজিহ্বা বা এপিগ্লটিস। এখন আসলে বিষয় হচ্ছে মেডিকেলের ভাষায় মুখের ভিতরে যে জিনিসটা ঝুলতে থাকে সেটাকে বলা হয় উভুলা। ঠিক আছে, তাহলে এই জিনিসটার নাম হচ্ছে আসলে উভুলা। এপিগ্লটিস কিন্তু অন্য আরেকটা জিনিস। এপিগ্লটিস হচ্ছে আমাদের শ্বাসনালীর ওপরে ঢাকনার মতো একটা অংশ, যেই জিনিসটা আসলে আমাদের শ্বাসনালীর ভেতরে খাবারকে প্রবেশ করতে দেয় না। তাহলে এই কনফিউশনটা একটু রাখবে, যেহেতু তোমাদের বইয়ে দেওয়া আছে আসলে কিছু করার নাই, কিন্তু তুমি জানার জন্য এটা একটু খেয়াল রাখবে যে মুখের ভিতরে যেটা ঝুলতে থাকে সেটা কিন্তু এপিগ্লটিস না, সেটা হচ্ছে উভুলা। আর এপিগ্লটিস হচ্ছে শ্বাসনালীর উপরে একটা ঢাকনির মতো অংশ, সেটা হচ্ছে শ্বাসনালীর ভেতরে খাবার প্রবেশ করতে দেয় না। এখন বইয়ে আসলে দুইটা জায়গাতেই এপিগ্লটিস লেখা হয়েছে, এটা আসলে ঠিক না। আরেকটা জিনিস খেয়াল করবা, এই জিনিসটার বাংলা নাম দুইটা জায়গাতেই আলজিহ্বা দিয়েছে, সেটা তুমি বাংলা নামে বলতে পারো, ওটাকে আমরা আসলে আলজিহ্বাই বলে থাকি, বাট ইংলিশ নাম দুইটার দুই রকম। যেটা মুখের ভেতর ঝুলতে থাকে সেটা হচ্ছে উভুলা, আর যেটা হচ্ছে শ্বাসনালীর উপরে থাকে সেটার নাম হচ্ছে এপিগ্লটিস। এরপরে তো আশা করি অ্যাডমিশন টেস্টে কখনো এরকম কনফিউশন বা বইয়ের দুই জায়গায় দুই রকম তথ্য আছে, আশা করি এমন কোনো তথ্য অ্যাডমিশন টেস্টে আসবে না। আর এরপরের যে জিনিসটা সেটাতে আসো, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, টেস্ট বার্ড বা সাতকুড়ি। হ্যাঁ, ধরো এটা কিন্তু আসে পরীক্ষায়। এটা যদি জিহ্বা হয়, জিহ্বার এই সামনের অংশটা হচ্ছে মিষ্টি টেস্টের জন্য। অগ্রভাগের দুই পাশ মানে সামনের দিকেই দুই পাশ, এটা হচ্ছে তোমার নোনা যে টেস্ট সেটার জন্য। তারপরে হচ্ছে পিছনের দিকে যে দুই পাশ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে টক। আর একদম পিছনের যে জায়গাটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার তিক্ততা। হ্যাঁ, তাহলে কোন জায়গায় কোন ধরনের টেস্ট বার্ড রয়েছে এই জিনিসটা আসলে একটু খেয়াল রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো। অগ্রভাগে মিষ্টি, অগ্রভাগের দুই পাশে হচ্ছে নোনা, পেছনের দিকে দুই পাশে হচ্ছে টক, এবং একদম পেছনের দিকে হচ্ছে
তিক্ত স্বাদ। এখন ক্লাস নিতে গেলে যেই প্রশ্নটার সম্মুখীন আমি হতাম সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া সবই তো বুঝলাম, তাহলে আসলে ঝালটা কি বা ঝাল টেস্টটা আসলে কোথায় পাওয়া যায়? তো এটার আসলে উত্তরটা হচ্ছে তোমার হচ্ছে ঝাল কিন্তু বেসিক্যালি কোনো টেস্ট না। হ্যাঁ, ঝাল হচ্ছে আসলে এক ধরনের ইরিটেন্ট বা এক ধরনের কি বলবো, এক ধরনের তীব্র রিয়াকশন বলতে পারো, ঠিক আছে? তাহলে ঝাল হচ্ছে এক ধরনের ইরিটেন্ট। এই কারণে দেখবা তুমি যদি আসলে ধরো মরিচ তুমি বাটলা, তো মরিচ বাটলে দেখবা যে তোমার হাতও কিন্তু অনেক সময় জ্বলতেছে, তাই না? তাহলে ঝাল এই জিনিসটা বেসিক্যালি কোনো টেস্ট না, এটা হচ্ছে এক ধরনের ইরিটেন্ট। এবং এই ইরিটেন্ট তোমরা সবাই জানো যে এক ধরনের পদার্থ আছে ক্যাপসিসিন। এই ক্যাপসিসিন নামক যে পদার্থ, এটার কারণে হচ্ছে ঝাল বা এই এটা একটা ফেনল জাতীয় পদার্থ। এই ফেনল জাতীয় পদার্থটার কারণে তোমার এই ঝালের যে অনুভূতি সেটা হয়। তাহলে বেসিক্যালি কোনো টেস্ট না, এটা হচ্ছে এক ধরনের ইরিটেন্ট। এই জিনিসটা একটু মনে রাখবে। তো স্নেহ পরিপাক সম্পর্কে এখানে কিছু কথা আছে যে পাকস্থলীর প্রাচীর থেকে গ্যাস্ট্রিক লাইপেজ নামে এক ধরনের এনজাইম বের হয়। এবং আসলে আমরা এখানে বইয়ের ভেতর থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্য আসলে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো পাকস্থলীর প্রাচীর থেকে স্নেহ পরিপাকের জন্য এক ধরনের এনজাইম বের হয় যার নাম হচ্ছে তোমার গ্যাস্ট্রিক লাইপেজ। এই তথ্যটা একটু মনে রাখবে। আচ্ছা, আর স্টমাকের যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তর নাম হচ্ছে শেষ প্রান্তে পাইলোরিক স্ফিংটার নামে এক ধরনের একটা স্ফিংটার বা একটা দরজা থাকে। স্ফিংটার বলতে আসলে দরজার মতো একটা জিনিসকে বোঝানো হয়, যেটা হচ্ছে পাকস্থলী থেকে তোমার ক্ষুদ্রান্তে খাবার যাওয়াটাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তাহলে পাকস্থলী থেকে ডিওডেনামে বা ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ ডিওডেনাম, সেখানে খাদ্যের প্রবেশকে নিয়ন্ত্রণ করে কে? পাইলোরিক স্ফিংটার। এই জিনিসটা একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা মজার একটা তথ্য জানি। সেই মজার তথ্যটা হচ্ছে পাকস্থলীর প্রাচীর। দেখো, এটা ধরো পাকস্থলী, তোমরা নিশ্চয়ই জানো যে পাকস্থলীর এই প্রান্তটাকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত, আর নিচের দিকে যে প্রান্তটা এটাকে বলা হয় পাইলোরিক প্রান্ত। কার্ডিয়াক প্রান্তের উপরে এই যে অংশটা, এটার নাম হচ্ছে ফান্ডাস, তারপরে দেহ, তারপরে হচ্ছে তোমার এই পাইলোরাস, এবং তারপরে তো পাইলোরিক স্ফিংটারটা রয়েছে। এটা তো তোমরা জানোই, পাইলোরিক স্ফিংটার এরকম একটা দরজার মতো জিনিস। এখন মজার বিষয় হচ্ছে, তোমরা জানো যে পাকস্থলীর ভিতরে প্রোটিন পরিপাককারী এনজাইম বের হয়। এবং প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো প্রোটিনকে আসলে হজম করতে সাহায্য করে। এখন তোমাদেরকে আমরা কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম যে আমাদের দেহের অধিকাংশ জিনিসই কিন্তু আসলে প্রোটিন। আমাদের কোষের ভিতরে যে কোষ ঝিল্লি রয়েছে, সেখানেও তুমি দেখেছো যে বিভিন্ন ধরনের কোষ ঝিল্লিতে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে। তো আমাদের স্টমাকও একটা বেসিক্যালি একটা প্রোটিন। তাহলে এই প্রোটিনটা, এই প্রোটিন পরিপাককারী এনজাইম দিয়ে তো আসলে হজম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় না কেন? খুব মজার একটা বিষয় হচ্ছে, আমাদের এই পাকস্থলীর কোষগুলো প্রোটিন পরিপাক করার জন্য যে এনজাইমটাকে বের করে, সেই এনজাইমটাকে ও বের করে হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায়। আবার সেই এনজাইমগুলো পাকস্থলীর ভিতরে গিয়ে আরেকটা জিনিসের দেখা পায়, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা সবাই জানো যে আমাদের পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর ভেতরে গেল, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর ভেতরে যাওয়ার পরে এনজাইমটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে সেটা যা হয়, তারপরে সে হচ্ছে সক্রিয় হয়, এবং সক্রিয় হয়ে তারপর সে এখানে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলোর উপরে কাজ করে। কাজেই দেখতেই পাচ্ছ খুব চমৎকার ভাবে আসলে এখানে মেকানিজমটা করা, যে প্রোটিনকে পরিপাক করার জন্য যে এনজাইম, সেই এনজাইমটা পাকস্থলী হোক আর নিচে যে ক্ষুদ্রান্ত রয়েছে, সেখানেও কিন্তু প্রোটিনকে পরিপাককারী বেশ কিছু এনজাইম রয়েছে। তো তারা বের হয় হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায়। তারা পরিপাক নালীর ভেতরে যাওয়ার পর তারা হচ্ছে পাকস্থলীর ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সক্রিয় হয়, এবং তারপরে সে হচ্ছে তোমার কাজ শুরু করে। তো ফার্স্টেও যে এনজাইমটা থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে
পেপসিনোজেন। সে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে পরিণত হয় হচ্ছে সক্রিয় পেপসিনে। তারপরে সেই পেপসিনটা হচ্ছে তোমার স্টমাকের ভিতরে কাজ শুরু করে। তাহলে এই জন্য হচ্ছে যখন এখান থেকে পেপসিনোজেন বেরোচ্ছে সে নিষ্ক্রিয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে সে পেপসিন হলো, তারপরে সে হচ্ছে তোমার এইখানে কাজ শুরু করলো। তাহলে এই কারণে হচ্ছে পাকস্থলীর প্রাচীর নিজেই হজম হচ্ছে না। তারপরে হচ্ছে পাকস্থলীর প্রাচীরের ভিতরে যখন ও আসলে এনজাইমটা সক্রিয় হয়ে গেল, তখনও তো সে এসে পাকস্থলীর প্রাচীরকে খেয়ে ফেলতে পারতো, কিন্তু সেটা করতে পারে না কেন? কারণ পাকস্থলীর প্রাচীরে একটা খুব পুরু একটা মিউকাসের আবরণ দেওয়া থাকে। এখন তুমি চিন্তা করো, তোমার একটা বই আছে, সেই বইটা তুমি ধরো একটা কি বলবো, তুমি ধরো সেই বইটার উপরে দেখবা যে একটা প্লাস্টিকের একটা লেমিনেটিং এর মতো দেওয়া থাকে। এখন তুমি আসলে ওই লেমিনেটিং এর উপর পানি দাও, বা লেমিনেটিংটা যদি মোটা হয় সেটার উপরে যদি পানি পড়ে, তাহলে কিন্তু বইটা ওইভাবে ভিজবে না, বা বইটা ওইভাবে আসলে ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক তেমনি আমাদের পাকস্থলীর প্রাচীরেও এরকম মোটা একটা মিউকাসের আবরণ থাকার কারণে ভিতরে যে সক্রিয় এনজাইমগুলো রয়েছে সেটা আসলে পাকস্থলীর প্রাচীরে এসে ক্ষতি করতে পারছে না। এবং কোষের অ্যান্টি এনজাইম পাকস্থলীর প্রাচীরে যে কোষগুলো রয়েছে সেগুলির উপরে আসলে ক্রিয়া করতে দেয় না। আচ্ছা, এরপরে আসো ক্ষুদ্রান্তে যে পরিপাক আছে সেই ক্ষুদ্রান্তের পরিপাকের কথা। আচ্ছা, ক্ষুদ্রান্তের এখানে তোমার কিছু তথ্য আছে, এই তথ্যগুলি মনে রাখতে হবে। যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা, এবং ক্ষুদ্রান্তের হচ্ছে 3টি অংশ রয়েছে, ডিওডেনাম, জেজুনাম এবং হচ্ছে আইলিয়াম। তো এখানে তোমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আইলিয়াম বানানটা ভুল আছে। সেটা হচ্ছে প্রথম কথা, আইলিয়াম জিনিসটা তোমরা কিন্তু আরো একটা জায়গায় পেয়েছো। সেটা কোথায় পেয়েছো? তোমরা যখন হিপ বোন বা কোমরের যে অস্থি সেটার কথা যখন পড়েছো, তখন কিন্তু দেখেছো সেখানেও কিন্তু আসলে একটা জিনিস ছিল যার নাম ছিল আইলিয়াম। অর্থাৎ হিপ বোনের 3টা পার্ট, একটা হচ্ছে আইলিয়াম, ইসচিয়াম আর হচ্ছে পিউবিস। আবার এখানেও একটা জিনিস পাচ্ছ আইলিয়াম। তাহলে তাদের বাংলা বানানে আসলে কিন্তু কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে ইংলিশ বানানে। হ্যাঁ, একজনের বানান হচ্ছে এরকম, আরেকজনের বানান হচ্ছে এরকম। তাহলে কোনটা আসলে পরিপাক নালীর অংশ আর কোনটা হচ্ছে অস্থির অংশ, এটা আমি যেভাবে মনে রাখতাম, দেখো এই দুইজনের বানানে পার্থক্য কিন্তু একটা ই আর একটা হচ্ছে আই। তো আমি মনে রাখতাম ইটা পেঁচানো আর আইটা তো সোজা। এখন পরিপাক নালী তো সাধারণত একটু পেঁচানোই হয়, তাই না? এই যে পেঁচানো অংশ থাকে, তো পরিপাক নালীটা পেঁচানো থাকে, এই জন্য ই দিয়ে যেটা সেটা হচ্ছে পরিপাক নালীর অংশ, আর আই দিয়ে যেটা সেটা হচ্ছে আসলে হাড়ের অংশ। আবার অনেকে এইভাবেও মনে রাখে যে আই দিয়ে হয় আয়রন, আয়রনটা তো শক্ত, তাহলে হাড্ডিগুলিও শক্ত, এই জন্য আই দিয়ে যেটা সেটা হচ্ছে আয়রন, আর ই দিয়ে যেটা সেটা হচ্ছে পরিপাক নালীর অংশ। তুমি এভাবেও মনে রাখতে পারো। এরপর আসো ডিওডেনামের দৈর্ঘ্যগুলি এখানে মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে আসার মতো। হ্যাঁ, ডিওডেনাম দেখতে ইউ আকৃতির এবং দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার। জেজুনাম হচ্ছে 2.5 মিটার লম্বা, আর ক্ষুদ্রান্ত হচ্ছে ইলিয়াম যেটা সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের 3/5 গঠন করে। এই যে সংখ্যাভিত্তিক তথ্যগুলি, এই সংখ্যাভিত্তিক তথ্যগুলি একটু মনে রাখবা, পরীক্ষার জন্য আসলে এগুলি লাগে। আচ্ছা, যান্ত্রিক পরিপাকে যেটা সেটা হচ্ছে কোথা থেকে কি তৈরি হয়, এই জিনিসটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিউকাস তৈরি হয় হচ্ছে 2টা জায়গা থেকে, একটা হচ্ছে ব্রুনার্স গ্রন্থি এবং হচ্ছে গবলেট কোষ। গবলেট কোষ কথাটা একটু মনে রাখবা, স্পেশালি গবলেট কোষ থেকে মিউকাস তৈরি হয়। কোলিসিস্টোকাইনিন নামের হরমোনের প্রভাবে পিত্তথলি আসলে সংকুচিত হয়। কোলিসিস্টোকাইনিন মনে রাখবা, কোলিসিস্টো কথাটাই হচ্ছে আসলে গল ব্লাডার বা পিত্তথলির সাথে রিলেটেড, আর কাইনিন মানে হচ্ছে গতি তৈরি করা। তাহলে কোলিসিস্টোকাইনিন হচ্ছে পিত্তথলির সংকোচন ঘটায় এবং এর ফলে পিত্তশয়ে যে পিত্তরস রয়েছে সেটা ক্ষুদ্রান্তে পৌঁছায় আর কি। আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস আছে তোমার হচ্ছে ইমালসিফিকেশন। পিত্তথলির আরেকটা কাজ হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো, যে ধরো একটা চর্বি, এটা ধরো একটা বড় চর্বির কণা। এখন তোমরা তো নিশ্চয়ই জানো যে চর্বির কণাগুলো বা চর্বি পানিতে আসলে দ্রবীভূত হয় না। এখন তোমরা যখন বিভিন্ন ধরনের
পরিপাক রসের কথা পড়বা, তখন দেখবা যে পরিপাক রসের মধ্যে অধিকাংশই হচ্ছে 98% এর মতোই হচ্ছে ধরো পানি। তাহলে এত বড় একটা চর্বির কণা, সেটা তো আসলে পানিতে আসলে দ্রবীভূত হবে না। তাহলে এই বড় জিনিসটাকে যদি আমরা ছোট 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 কণায় দিই, তাহলে কিন্তু দেখো পানিতে দ্রবীভূত না হলেও এই ছোট ছোট কণাগুলির উপরে কিন্তু তোমার পরিপাক রসগুলো এসে কাজ করতে পারবে। তাহলে এই যে বড় একটা জিনিসকে ভেঙে ছোট 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 টুকরায় করে দেওয়া, এই জিনিসটাকেই বলা হয় ইমালসিফিকেশন, এবং এই কাজটা করে হচ্ছে এই কাজটা করে হচ্ছে পিত্ত। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবে। এবার আসো যান্ত্রিক রাসায়নিক পরিপাক। ক্ষুদ্রান্তের ভেতরে রাসায়নিক পরিপাকের জন্য একটা কিছু এনজাইম আসলে কাজ করে। তো সেই এনজাইম কাজ করার জন্য আসলে আবার কিছু হরমোনের প্রয়োজন পড়ে। এখানে তোমরা হরমোনগুলির নাম জানবে, একটু পরে আমরা হরমোনগুলির ডিটেলস আসলে একটু দেখবো। হ্যাঁ, সেটা দেখার আগে আমরা এই জিনিসটা একটু পড়ে নেই। আমিষ পরিপাকের ক্ষেত্রে আসলে কি ঘটে এখানে। আমিষ পরিপাকের জন্য এই যে দেখো ট্রিপসিনোজেন নামে একটা নিষ্ক্রিয় এনজাইম বের হয়, সেটা হচ্ছে পরবর্তীতে ট্রিপসিনে পরিণত হয়। এটা একটু মনে রাখবা যে ট্রিপসিনোজেন এটা সক্রিয় হয়ে কি হচ্ছে, এটা সক্রিয় হয়ে হচ্ছে তোমার ট্রিপসিন। এবং এইখানে আসলে কোন হরমোনটা কোন এনজাইমটা আসলে এখানে প্রভাবক হিসেবে কাজ করছে, এখানে এনজাইমটার নাম হচ্ছে এন্টারোকাইনেজ। তোমাদেরকে একটু মনে করিয়ে দেই, পাকস্থলীর ভিতরে কিন্তু নিষ্ক্রিয় পেপসিনোজেনটা পেপসিনে পরিণত হচ্ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে, আর ক্ষুদ্রান্তে ট্রিপসিনোজেনটা ট্রিপসিনে পরিণত হচ্ছে এন্টারোকাইনেজের প্রভাবে। এইটা একটু খেয়াল রাখবা। এবং এখানে আরো একটা এনজাইম রয়েছে যার নাম হচ্ছে কাইমোট্রিপসিনোজেন। এই কাইমোট্রিপসিনোজেনটা পরিণত হয় কিসে, কাইমোট্রিপসিনোজেনটা পরিণত হয় হচ্ছে তোমার কাইমোট্রিপসিনে। সেটা আবার হয় কার প্রভাবে, সেটা কিন্তু হয় হচ্ছে ট্রিপসিনের প্রভাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে অ্যাডমিশন টেস্টে আসলে আসতে পারে কিভাবে, ডিটেলস আর বর্ণনার মধ্যে তো আমরা যাচ্ছি না। অ্যাডমিশন টেস্টে আসতে পারে পেপসিনোজেন পেপসিনে পরিণত হয় কার প্রভাবে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে আসতে পারে ট্রিপসিনোজেন ট্রিপসিনে পরিণত হয় কার প্রভাবে, সেটা হচ্ছে এন্টারোকাইনাস। কাইমোট্রিপসিনোজেন কাইমোট্রিপসিনে পরিণত হয় কার প্রভাবে, সেটা হচ্ছে ট্রিপসিন। তাহলে এই তথ্যগুলি আসলে একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে আসো আমাদের পরিপাক গ্রন্থির ভূমিকা। অ্যাডমিশন টেস্টে এই পরিপাক গ্রন্থিগুলোর বর্ণনা থেকে আসলে প্রশ্ন আসতে একটু বেশি দেখা গেছে, তো এটা নিয়ে আমরা একটু বেশি কথা বলবো। ফার্স্টে আসো লালা গ্রন্থি। লালা গ্রন্থি আসলে রয়েছে 3 জোড়া। একবার কিন্তু পরীক্ষাতে আসছিল যে লালা গ্রন্থির সংখ্যা কত, তো সেখানে 3 ছিল, আবার 3 জোড়াও ছিল। হ্যাঁ, তাহলে একটু খেয়াল রাখবা যে 3 জোড়া, 3টা না। তাহলে এই 3 জোড়া কি, 3 জোড়ার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে প্যারোটিড। আবার আছে 3টা, মানে 3 জোড়া মানে 3টা নাম আর কি। তো সেখানে একটু খেয়াল করবা যে পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে, দিয়ে দিতে পারে যে নিচের কোনটা লালা গ্রন্থি নয়। সেখানে প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এই 3টার সাথে ধরো লাগাই দিল পিটুইটারি গ্রন্থি। সেই ক্ষেত্রে কিন্তু তুমি কনফিউজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে এই জন্য তোমরা অবশ্যই এই নামগুলি একটু ভালো মতন মনে রাখবা, এবং মনে রাখবা যে এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তোমার প্যারোটিড গ্রন্থি, এবং প্যারোটিড গ্রন্থি হচ্ছে কানের 2 পাশে রয়েছে। এবং একটা রোগ আছে মামস, এই মামস রোগটা হলে এই গ্রন্থিটা আসলে ফুলে যায়। আচ্ছা, এরপরে আসো লালা। লালার ক্ষেত্রে যেটা মনে রাখবা যে কতটুকু বের হয়, ডেইলি হচ্ছে 1200 থেকে 1500 ml বের হয়, এই তথ্যটা মনে রাখবা। এবং লালা রসের পিএইচ কত, লালা রসের পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4, এটা একটু খেয়াল রাখবা। লালার উপাদানের মধ্যে লাল করে যেই জিনিস দুইটা দেওয়া আছে, স্যালাইভারি অ্যামাইলেজ বা টাইলিন, এটার নাম মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, যেটা রোগ জীবাণুকে ধ্বংস করে, সেটা হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম, চোখের পানিতেও কিন্তু লাইসোজাইম পাওয়া যায়। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, হ্যাঁ, বা সংক্ষেপে আমরা বলতে পারি আইজিএ। মনে রাখবা আমাদের শরীরে যত ধরনের সিক্রেশন রয়েছে বা যত ধরনের নিঃসরণ রয়েছে, সব নিঃসরণেই আইজিএ পাওয়া যায়। এটা কিন্তু তোমাদের ইমিউনিটি চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ধরো যে কোনো ধরনের সিক্রেশন বা যে কোনো ধরনের ক্ষরণ, সেই ক্ষরণে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন পাওয়া যাবে, ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যাবে। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ
মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন পাওয়া যাবে? সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যাবে। আচ্ছা, তারপরে আসো লালার কাজ। এই লালার কাজের মধ্যে হচ্ছে তোমার এই ক্লোরাইড, যেটা ক্লোরাইডের মধ্যে তুমি একটু খেয়াল রাখবা যে ক্লোরাইডের কাজটা কি। লালার রসের মধ্যে কিছু ক্লোরাইড রয়েছে, এই ক্লোরাইডটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে, এই কথাটা একটু মনে রাখবা। এটা ছাড়া বাইকার্বনেট হচ্ছে পিএইচ যে 6.2 থেকে পিএইচ 7.4, এই জিনিসটা মেনটেন করে হচ্ছে বাইকার্বনেট। লাইসোজাইম এনজাইমের কথা আমরা আগেই বলেছি, সে রোগ জীবাণু ধ্বংস করে, এবং আমাদের যে অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন এ রয়েছে সেও রোগ জীবাণু ধ্বংস করে। এরপরে আসো একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যকৃত বা লিভার। তোমরা জানো যে যকৃত বা লিভার এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাইজে সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে? সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত। আর অঙ্গ হিসাবে এটা কয় নাম্বার? অঙ্গ হিসাবে কিন্তু এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? সবচেয়ে বড় অঙ্গকে বড় অঙ্গ হইতেছে আমাদের স্কিন বা ত্বক। সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে স্কিন। আচ্ছা, তো যাই হোক, লিভারের ছবিটা দেখতে পাচ্ছ। লিভারকে আসলে আমরা তোমাদের বই যেটা দেওয়া আছে যে 4টা খণ্ডে বিভক্ত করতে পারি, এবং ছবিটা যদি দেখে থাকো তাহলে তোমার আর জীবনেও ভুল হওয়ার কথা না যে এই 4টা খণ্ডের মধ্যে নাম হচ্ছে রাইট লোব বা ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট এবং কডেট, এই 4টা লোবে ভাগ করা যায়। এবং ছবিটা যদি দেখে থাকো তাহলে কোনোদিনই ভুল হওয়ার কথা না যে লিভারের মধ্যে সবচেয়ে বড় খণ্ড কোনটা, এটা হচ্ছে ডান খণ্ড। এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, বুঝতে পারছো? যে লিভারের কোন খণ্ডটা সবচেয়ে বড়? ডান খণ্ড, এটাই আসছিল পরীক্ষাতে। আচ্ছা, এখন দেখতেই পাচ্ছ ডান খণ্ড এবং বাম খণ্ডকে ভাগ করেছে হচ্ছে এই যে পর্দা, এটা, এই পর্দাটার নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। এখন এখানে আরো কিছু লিগামেন্টের নাম দেওয়া আছে যেটা আসলে তোমাদের লেভেলে জানার প্রয়োজন নাই, তোমরা জাস্ট এই ফ্যালসিফর্ম লিগামেন্টের নাম জানলেই চলবে। এবং লিভার তোমরা যখনই আসলে ধরো মানুষের লিভার হয়তো তোমরা দেখোনি, কিন্তু কোরবানির সময় গরু কিংবা ছাগলের লিভার কিন্তু তোমরা অবশ্যই দেখেছো, এবং তখন অবশ্যই খেয়াল করেছো যে লিভারটা আসলে কিছুটা শাইনি হয়ে থাকে বা কিছুটা গ্লেজ দিয়ে থাকে। তার মানে লিভারের একটা কভারিং বা একটা আবরণ রয়েছে যেটার জন্য আসলে লিভারটাকে একটু শাইনি দেখা যায়। তো সেই আবরণটার নাম কি? সেই আবরণটার নাম হচ্ছে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেই আবরণটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। বিজ্ঞানীর নাম অনুযায়ী নাম হয়েছে আর কি, গ্লিসন্স ক্যাপসুল, এটা একটু খেয়াল রাখবে। এবং লিভারের নিচে এই যে দেখো এখানে একটা জিনিস ঝুলতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি। এবং লিভার যে পিত্ত বা বাইল তৈরি করে, সেই পিত্তটা আসলে বিভিন্ন নালীর মাধ্যমে এই পিত্তথলিতে এসে জমা থাকে। আচ্ছা, তো এখানে দেখো পরীক্ষার জন্য আসলে যেটা ইম্পর্টেন্ট সেই কথাগুলি দেওয়া আছে যে যকৃতের অবস্থানটা কোথায়। যকৃতের অবস্থানটা পরীক্ষার জন্য একটু মনে রাখতে হবে যে উদর গহ্বরের ডান দিকেই আসলে বেশি অবস্থান করে, ডিওডেনাম ও ডান বৃক্কের উপরের দিকে, এবং পাকস্থলীর ডান পাশে অবস্থান করে। এই কথাটা একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবা। এরপরে হচ্ছে যেটা বললাম যে সবচেয়ে বড় গ্রন্থি, কিন্তু অঙ্গ হিসাবে সেকেন্ড, এবং সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। পুরুষে এটার ওজন হচ্ছে 1.5 থেকে 2 কেজি, এটা একটু খেয়াল রাখবা। এবং যে কথাটা বললাম যে 4টা খণ্ড আছে, ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট এবং কডেট, এবং তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ডান খণ্ডটি, এটাই পরীক্ষাতে আসছিল। আচ্ছা, তারপরে হচ্ছে যকৃতের নিচে পিত্তথলি অবস্থান করে, এবং যকৃতকে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে আমরা যদি আরো ভালোভাবে ভিতরে গিয়ে দেখি তাহলে দেখবা যে এটার বিভিন্ন খণ্ড রয়েছে, এবং বিভিন্ন অনুখণ্ডের মাঝখানে সেন্ট্রাল ভেইন বা কেন্দ্রীয় শিরা থাকে। এর পাশাপাশি হচ্ছে যকৃতের কোষগুলো চাকার স্পোকের মতো বিন্যস্ত থাকে। এটাও তুমি মাইক্রোস্কোপের নিচে যখন দেখবা তখন আসলে এটা বোঝা যাবে। এই অংশটা আমি একটু বোঝাতে চাই, লাস্টের দিকে যে দেওয়া আছে যে যকৃত থেকে যে বিভিন্ন নালীগুলি আসছে, এই নালীগুলি আসলে কিভাবে তোমার পিত্তথলি পর্যন্ত যায়, এবং সেখান থেকে পিত্তথলি থেকে কিভাবে সেটা ডিওডেনামে তোমার পিত্তরসটা নিয়ে যায়। ধরো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে লিভার। তো এখানে লিভারটা হচ্ছে 2টা খণ্ডে ভাগ হলো,
এটা হচ্ছে ডান খণ্ড, বাম খণ্ড, মাঝখান দিয়ে ভাগ করেছে হচ্ছে তোমার ফ্যালসিফর্ম লিগামেন্ট। ডান খণ্ড থেকে পিত্ত তৈরি হওয়ার পর যে নালীটা দিয়ে বের হয়ে আসে এটার নাম হচ্ছে ডান পিত্তনালী। বাম পাশ থেকে যেটা নিয়ে আসে সেটার নাম হচ্ছে বাম পিত্তনালী। দুইজন মিলে যে নালীটা তৈরি করে সেটার নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী। আবার এদিকে ধরো তোমার আছে হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার থেকে তাহলে অভিন্ন, সরি, এটার নাম হচ্ছে ডান যকৃত নালী। লিভারের ডান পাশ থেকে যে নালীটা আসতেছে সেটার নাম ডান যকৃত নালী। বাম পাশ থেকে যে নালীটা আসতেছে তার নাম হচ্ছে বাম যকৃত নালী, এবং দুইজন মিলে তৈরি করলো অভিন্ন যকৃত নালী। আবার এদিকে পিত্তথলি থেকে যে নালীটা বের হচ্ছে তার নাম হচ্ছে পিত্তনালী বা সিস্টিক ডাক্ট। এই পিত্তনালীটা তোমার অভিন্ন যকৃত নালীর সাথে মিলে তৈরি করতেছে অভিন্ন পিত্তনালী। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবা। আমি আরেকবার বলি, লিভারের ডান খণ্ড থেকে বের হচ্ছে ডান যকৃত নালী, বাম খণ্ড থেকে বের হচ্ছে বাম যকৃত নালী। এরা দুইজনই পিত্ত নিয়ে আসতেছে, তারপরে অভিন্ন যকৃত নালীতে যাচ্ছে। আবার অভিন্ন যকৃত নালী থেকে এটার নাম হচ্ছে পিত্তনালী। এই পিত্তনালীর মাধ্যমে পিত্তথলিতে এসে পিত্তরসটা জমা হচ্ছে। তারপরে পিত্তরস আবার এই পিত্তনালী দিয়েই বের হয়ে যাচ্ছে, এবং এই পিত্তনালী এবং যকৃত নালী মিলে তৈরি করছে তোমার অভিন্ন পিত্তনালী। আচ্ছা, আবার এই দিকে রয়েছে আরেকটা অঙ্গ যার নাম হচ্ছে অগ্নাশয়। একটু পরে আমরা সেটা পড়তে যাব, যেটা দেখতে অনেকটা এরকম। অগ্নাশয় থেকে যে নালীটা বের হয়েছে তার নাম হচ্ছে অগ্নাশয় নালী। এখন এদিক থেকে হচ্ছে পিত্তনালী, অভিন্ন পিত্তনালী, আর এখান থেকে অগ্নাশয় নালী। এই দুইজন মিলে চলে যায় কোথায়? চলে যায় হচ্ছে আমাদের ডিওডেনাম, বা এটা ধরো ডিওডেনাম, ক্ষুদ্রান্তের একটা অংশ ডিওডেনাম, সেটার ভিতরে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার বিজ্ঞানীর নাম অনুযায়ী। তাহলে এটা একটু খেয়াল রাখবা, এটা জাস্ট বোঝার জন্য বললাম। তোমাদের পরীক্ষাতে তো আসলে এত বিস্তারিত আসার সুযোগ নাই, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে তো আর এত ডিটেলস আসতে পারে না। তো এমসিকিউতে এটাই আসতে পারে যে যকৃত নালী, অভিন্ন পিত্তনালী এবং হচ্ছে অগ্নাশয় নালী, এই দুইজন আসলে কোথায় গিয়ে উন্মুক্ত হয়। এই দুইজনই আসলে উন্মুক্ত হয় অ্যাম্পুলা অফ ভ্যাটারে গিয়ে, এবং যেটা আসলে কোথায় পরবর্তীতে উন্মুক্ত হচ্ছে, যেটা আসলে পরবর্তীতে উন্মুক্ত হচ্ছে ডিওডেনামে। এই তথ্যটা মাথায় রাখলেই চলবে আসলে, হ্যাঁ। আচ্ছা, এরপরে চলো যাই যকৃতের কাজ। হ্যাঁ, যকৃতের কাজের ভিতর তো যকৃত তো আমরা আগেই বলেছি যে যকৃত হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, এবং এর ওজন হচ্ছে আমাদের শরীরের ওজনের 3-5%। হ্যাঁ, এবং এর ভিতরে এত এত বেশি বিক্রিয়া ঘটে যে একে আসলে বলা হয় মানবদেহের জৈব রসায়নগার বা অর্গানিক ল্যাবরেটরি। এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে আসো যকৃতের যে সঞ্চয়ী ভূমিকা রয়েছে, এই সঞ্চয়ী ভূমিকার ব্যাপারটায় এখানে কি এত বিক্রিয়া ঘটে, তার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে আমাদের শরীরে আমরা যে কার্বোহাইড্রেট গুলো খাই সেগুলো হচ্ছে আলটিমেটলি আমরা আগেই জেনেছি যে গ্লুকোজে পরিণত হয়। এখন সব গ্লুকোজ কিন্তু আসলে আমাদের কাজে লাগে না, হ্যাঁ। আমরা দেখা যায় যে যে পরিমাণ আমাদের কাজে লাগে তার থেকে অনেক বেশি পরিমাণে আসলে আমরা খেয়ে থাকি। তাহলে অতিরিক্ত যে খাবারটা রয়েছে, অতিরিক্ত খাবারটা আমাদের শরীরে জমা হয়ে থাকে। কি হিসাবে জমা থাকে? আমাদের শরীরে জমা থাকে হচ্ছে গ্লাইকোজেন হিসাবে। তাহলে এই গ্লাইকোজেনটা হচ্ছে আমাদের সঞ্চয় করে রাখতেছে লিভার, এবং লিভারকে কিন্তু আসলে দেহের সঞ্চয় ঘরও বলা হয়ে থাকে। তাহলে এর বাইরে সে রক্ত, আমাদের যেহেতু সে একটা বিশাল অঙ্গ এবং এই বিশাল অঙ্গের ভেতরে অনেক রক্ত জমা হয়ে থাকতে পারে, তো যকৃতের ভিতরে কিছু রক্ত সঞ্চিত হয়ে থাকতে পারে। এরপরে রয়েছে ভিটামিন সঞ্চয়। এখন ভিটামিন সঞ্চয়ের ভিতরে কোন কোন ভিটামিন আসলে আমাদের সঞ্চিত হয়ে থাকে, এই তথ্যটা একটু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। পিত্তরস, চর্বি ও অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, মিনারেল সঞ্চয়, এগুলি একটু নাম মনে রাখলেই হবে। কিন্তু স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন গুলোর নাম, কোন কোন ভিটামিন সঞ্চিত হয়ে থাকে। এবং লৌহটা, আমাদের শরীরে যে লৌহটা রয়েছে সেটা ফেরিটিন হিসাবে যকৃতে জমা থাকতে পারে, এই তথ্যটাও তোমরা একটু মনে রাখবে। এরপরে আসলে যে বিক্রিয়াগুলির নাম এখানে আসলে দেওয়া আছে, যে শর্করা বিপাকে কি কি বিক্রিয়া ঘটে। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস জিনিসটা আসলে কি? এই যে আমাদের শরীরে অতিরিক্ত গ্লুকোজ রয়েছে, এই অতিরিক্ত গ্লুকোজ সেটাকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখা,
এই প্রক্রিয়াটার নামই হচ্ছে গ্লাইকোজেনেসিস। আবার ধরো তুমি দীর্ঘক্ষণ ধরে খাওয়া দাওয়া করতেছো না, ধরো রমজান মাসে আমাদের যেটা হয়, তো তখন হচ্ছে আমাদের এই লিভারের ভিতরে যে গ্লাইকোজেনটা জমা আছে, এই গ্লাইকোজেনটা তখন ভেঙে গিয়ে আমাদেরকে গ্লুকোজ দেয়, যেটা পরবর্তীতে আমাদের শক্তি দেয়। তাহলে এই যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হওয়া, এটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এটাও লিভারে সংঘটিত হয়। পাশাপাশি আরেকটা জিনিস, ধরো তুমি এতক্ষণ ধরে খাচ্ছ না, যে তোমার শরীরে যে গ্লাইকোজেন জমা ছিল সেই গ্লাইকোজেনটা আস্তে আস্তে ভেঙে গিয়েছে। এখন হচ্ছে অপ্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে, অর্থাৎ ধরো অপ্রোটিন মানে হচ্ছে অকার্বোহাইড্রেট, অর্থাৎ নন কার্বোহাইড্রেট যে খাবারগুলো রয়েছে, সেই নন কার্বোহাইড্রেট খাবারগুলো তোমাকে এখন তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শরীরে শক্তি তৈরির জন্য আসলে মেইন যে উপাদানটা দরকার সেটা হচ্ছে গ্লুকোজ। এখন তুমি এতক্ষণ ধরে খাচ্ছ না যে তোমার শরীরে আর কোনো গ্লুকোজ নাই এবং গ্লাইকোজেনও শেষ হয়ে গেছে, তখন নন কার্বোহাইড্রেট খাবারগুলো নন কার্বোহাইড্রেট খাবারগুলো কি হবে, নন কার্বোহাইড্রেট খাবারগুলোকে লিভার ধরে ধরে গ্লুকোজে পরিণত করবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, তাহলে শর্করা বিপাকে লিভার কিন্তু এই তিনটা কাজ করে, একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, আর এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই জিনিসগুলোর সংজ্ঞা আসলে একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোটিন বিপাকে সে আরো কিছু কাজ করে, সেটা হচ্ছে একটা বিক্রিয়া করে, সেটা হচ্ছে ডিঅ্যামাইনেশন। তবে তোমাকে স্পেশালি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। তোমরা নিশ্চয়ই পড়েছো যে আমাদের রক্তের ভেতরে প্লাজমা থাকে, সেই প্লাজমার ভেতরে বেশ কিছু প্রোটিন থাকে। এই প্লাজমা প্রোটিন গুলো তৈরি হয় হচ্ছে লিভারে। এখন আমি যদি তোমাকে রক্তের চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করি যে আচ্ছা ভাইয়া তাহলে তুমি কয়েকটা প্লাজমা প্রোটিনের নাম বলো তো, তো ক্লাস নিলে এটা আসলে সরাসরি জিজ্ঞেস করার স্কোপ থাকে, এই অনলাইন ক্লাসে আসলে সেই স্কোপটা কম। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই তোমার পারা উচিত যে প্লাজমা প্রোটিন গুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন এবং হচ্ছে প্রথমবিন। এরপরে আসো ফ্যাট বিপাকে যেই কাজগুলো করে তার মধ্যে যেটা আমরা বলেছি যে যখন কার্বোহাইড্রেট আর থাকে না, তখন কার্বোহাইড্রেট ছাড়া অন্যান্য যে খাবারগুলো রয়েছে, যেমন এই যে গ্লিসারল, হ্যাঁ, সে কিন্তু ফ্যাট থেকে আসলে আমরা পাচ্ছিলাম, ফ্যাট বা লিপিড থেকে আমরা হচ্ছে গ্লিসারল পাচ্ছিলাম। তো সেই গ্লিসারলটাকে ধরে নিয়ে সে হচ্ছে গ্লুকোজে পরিণত করে দিচ্ছে, যে প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তো এটা জানলা। এরপরে আসলে লোহিত রক্তকণিকার উৎপাদন এবং ভাঙন, এটাও হচ্ছে আমাদের লিভারের একটা কাজ। তো এখানে একটু খেয়াল করতে হবে যে দেখো, শিশু দেহে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি করাটা লিভারের একটা কাজ, কিন্তু আমরা যখন পরিণত অবস্থায় চলে যাই তখন কিন্তু আর লিভার বা যকৃত সে কিন্তু আর লোহিত রক্তকণিকা তৈরি করে না। তখন হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদিত হয় হচ্ছে আমাদের বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে। তো এই তথ্যটা একটু মনে রাখবা। আর হচ্ছে হিমোগ্লোবিনের ভাঙন, তোমরা সবাই জানো যে লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন, বা এখানে আসলে তথ্যভিত্তিক ভুল আছে, 120 দিন বা 4 মাস। তাহলে 120 দিন বা 4 মাস পরে লোহিত রক্তকণিকা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে যেটা হয়, হিমোগ্লোবিনটা উন্মুক্ত হয়। হিমোগ্লোবিনটা ভেঙে আবার যকৃতের যে ম্যাক্রোফেজ, সেই ম্যাক্রোফেজের নাম হচ্ছে কাপ্পার সেল। এই কাপ্পার সেল হিমোগ্লোবিনটাকে ভেঙে দুইটা জিনিসে পরিণত করে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হিম, আর এটা হচ্ছে তোমার গ্লোবিন। তাহলে গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, তাহলে এই প্রোটিনটা ভেঙে এটা কি হয়ে যায় আমরা সবাই জানি যে প্রোটিনকে ভাঙলে শেষ পর্যন্ত পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড। এখন হিমটাকে ভাঙলে আবার দুইটা জিনিস পাওয়া যায়, কি কি সেটা, একটা হচ্ছে পাওয়া যাবে আয়রন Fe, আর আরেকটা জিনিস পাওয়া যাবে সেটা হচ্ছে কি বিলিভারডিন। এই বিলিভারডিনটাই আবার পরবর্তীতে কিসে পরিণত হবে, এই বিলিভারডিনটাই পরবর্তীতে পরিণত হবে বিলিরুবিনে। তাহলে এই যে ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটা একটু মনে রাখবা যে কিভাবে আসলে হিমোগ্লোবিনটা 120 দিন পর কিভাবে আসলে আলটিমেটলি ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তো এই ভেঙে যাওয়ার এই কাজটা সম্পাদন করছে কে, এই কাজটা সম্পাদন করছে আমাদের লিভার বা যকৃত। আচ্ছা, এরপরে যে জিনিসগুলো রয়েছে, পিত্ত উৎপাদন, হরমোনের ভাঙন, টক্সিন বা বিষের অপসারণ এবং তাপ উৎপাদন, এগুলির জাস্ট একটু তুমি হেডলাইনগুলি জানলেই চলবে।
এরপরে আসো যকৃতের নিঃসরণ পিত্ত রস, যেটা যেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু বলে ফেলেছি যে পিত্ত রসটা কোন রাস্তার মাধ্যমে আসলে আমাদের পিত্তথলিতে যাচ্ছে এবং পিত্তথলি থেকে ডিওডেনামে যাচ্ছে। এটা আমরা একটু আগেই ডিসকাস করেছি। তোমাকে শুধু জাস্ট এখানে পরীক্ষার জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন জায়গাটায় আসলে আমাদের ডিওডেনামের অ্যাম্পুলা অফ ব্যাটারটা ডিওডেনামে উন্মুক্ত হচ্ছে। আমরা জানি যে অ্যাম্পুলা অফ ব্যাটারটাই আলটিমেটলি গিয়ে ডিওডেনামে উন্মুক্ত হয়, এবং অ্যাম্পুলা অফ ব্যাটারটা গঠিত হয় আসলে কোন দুইটা নালীর মিলনের কারণে। একটা হচ্ছে কমন বাইল ডাক্ট এবং অন্যটা হচ্ছে ওই দিক থেকে প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে যে অগ্নাশয় নালী আসতেছে সেটা। এই দুইজনের মিলনের ফলে অ্যাম্পুলা অফ ব্যাটারটা তৈরি হয়। আচ্ছা, এরপরে আসো উপাদানগুলোর নাম জাস্ট একটু দেখবা যতটুকু তুমি মনে রাখতে পারো, তবে এর মধ্যে সোডিয়াম গ্লাইকোকলেট এটার নাম একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, পিত্তরসের কাজের মধ্যে আমরা একটু আগে পড়ার সময় বলেছিলাম যে পিত্তরস একটা কাজ করে যেটাকে বলা হয় ইমালসিফিকেশন, এবং পিত্তরস হচ্ছে যেই কাজটা করতেছে সেটা হচ্ছে পিত্তরস আমাদের শরীরে বিভিন্ন ধরনের পিত্ত লবণ, আমাদের চর্বিতে দ্রবণীয় বিভিন্ন ধরনের লবণকে শোষণে সাহায্য করছে। এটা একটু মনে রাখবা, এদের নাম একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবং পিত্ত লবণ আমাদের পেরিস্টালসিসটাকে বাড়িয়ে দেয়। পেরিস্টালসিস কি জিনিস সেটাও কিন্তু আমি একটু আগে তোমাদেরকে বলেছি। পেরিস্টালসিসটাকে বাড়িয়ে দিয়ে যেটা করছে সেটা হচ্ছে পেরিস্টালসিস থেকে বাড়িয়ে দিয়ে মল নিষ্কাশনে সাহায্য করছে। আচ্ছা, এরপরে আসো অগ্নাশয়। অগ্নাশয় যেটা আমরা একটু আগে বলেছিলাম, অগ্নাশয়ের দৈর্ঘ্যটা তোমাকে একটু মনে রাখতে হবে। অগ্নাশয়ের দৈর্ঘ্য হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার এবং এর চওড়ায় হচ্ছে 5 সেন্টিমিটার। এই তথ্যটা মনে রাখবা। এবং অগ্নাশয় হচ্ছে এক ধরনের মিশ্র গ্রন্থি। পাশাপাশি আসলে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরে আর কি কি মিশ্র গ্রন্থি রয়েছে। আমাদের শরীরে আর কি কি মিশ্র গ্রন্থি রয়েছে, এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন। হ্যাঁ, অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, তারপরে হচ্ছে আরেকটা মিশ্র গ্রন্থি হচ্ছে শুক্রাশয়, এবং আরেকটা মিশ্র গ্রন্থি হচ্ছে ডিম্বাশয়। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যেগুলোর নামের শেষে শয় রয়েছে সেগুলোই হচ্ছে মিশ্র গ্রন্থি। তাই বলে তোমরা কিন্তু আবার কেউ মলাশয়কে মিশ্র গ্রন্থি হিসাবে ভেবে বইসো না, ঠিক আছে? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। এদের অন্তঃক্ষরা পার্টও রয়েছে, বহিঃক্ষরা পার্টও রয়েছে। এখন আসো অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থিটা বেশি ইম্পর্টেন্ট বহিঃক্ষরা থেকে। তো বহিঃক্ষরা অংশে লোবিউল রয়েছে এবং অ্যাসিনাস থাকে। এই শব্দ দুইটা আসলে একটু মনে রাখতে পারো। এরপরে আসো অন্তঃক্ষরা অংশটা, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অন্তঃক্ষরা পার্টটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এর মধ্যে দুইটা কোষের নাম তোমাদের জানতে হবেই, এবং তুমি যদি বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও এখান থেকে প্রায়ই দেখবা একটা প্রশ্ন আসে। একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। বিটা কোষ থেকে আমাদের সবার পরিচিত একটা হরমোন বের হয় যেটার নাম হচ্ছে ইনসুলিন। এটা পরীক্ষাতে যে কতবার আসছে সেটার কোনো শেষ নাই। তুমি যদি 4-5টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা পাবাই। আর আলফা কোষ থেকে বের হয় হচ্ছে তোমার গ্লুকাগন, ঠিক আছে? এটা একটু কম আসে, বেশি আসে ইনসুলিনেরটা। তাহলে এই দুইটা তোমাকে মনে রাখতেই হবে, এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে অগ্নাশয়ের যে বহিঃক্ষরা অংশ থাকে সেই বহিঃক্ষরা অংশ থেকে একটা আয়ন বের হয় বেশি, সেটা হচ্ছে বাইকার্বনেট, এবং বাইকার্বনেট আয়ন নিঃসৃত হওয়ার কারণে অগ্নাশয়ের রসটা কিন্তু একটু ক্ষারীয়। এরপরে আসো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তোমাকে যেটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে বিভিন্ন ধরনের কোষ থাকে, এই কোষগুলোর কোনটা থেকে কি বের হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। বিশেষ করে অক্সেন্টিক কোষ যেটা, এটা বেশি ইম্পর্টেন্ট। অক্সেন্টিক কোষের আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ, এবং যে হচ্ছে কি তৈরি করতেছে, সে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতেছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া তোমার মিউকাস কোষ থেকে মিউকাস বের হয়, আর্জেন্টিফাইন কোষ থেকে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়। হ্যাঁ, জাইমোজেনিক কোষ থেকে, জাইমোজেনিক কোষের আরেকটা নাম হচ্ছে পেপটিক বা চিফ সেল, যে হচ্ছে তোমার পেপসিনোজেন তৈরি করে। এই তথ্যগুলি একটু মনে রাখবা। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অক্সেন্টিক বা প্যারাইটাল, আর এদিকে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাইমোজেনিক সেল। আচ্ছা, এরপরে আসো আন্তরিক রসের আরেকটা নাম হচ্ছে সাক্কাস ইন্টারিকাস, এটা একটু নামটা মনে রাখবা। এরপরে আসো কোথায় ছিলাম আমরা,
পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা। আমাদের যে লালা বের হয় বা আমাদের যে অন্যান্য যে গ্যাস্ট্রিক রস বের হয়, এই বের হওয়ার যে নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণটা আসলে স্নায়বিক একটা নিয়ন্ত্রণ। এই স্নায়বিক নিয়ন্ত্রণের জন্য আসলে দুই ধরনের আসলে স্নায়ু জালক রয়েছে, একটা বহির স্নায়ু জালক বা এক্সট্রিনসিক প্লেক্সাস, এবং আরেকটা হচ্ছে অন্তর্নিহিত স্নায়ু জালক বা ইন্ট্রিনসিক প্লেক্সাস। আমি জাস্ট তোমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দেই। লালাক্ষরণ, এটার ধাপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অনপেক্ষ, আরেকটা হচ্ছে সাপেক্ষ। নামগুলি শুনে আসলে খুব কঠিন কঠিন মনে হচ্ছে, তাহলে আমি আসলে ব্যাপারটা একটু ইংলিশ নাম দিয়ে বলি, তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে। তাহলে লালাক্ষরণের অনপেক্ষ যেটা, সেটা হচ্ছে আনকন্ডিশনাল, আর সাপেক্ষ যেটা, সেটা হচ্ছে কন্ডিশনাল। এখন যেটার জন্য কোনো শর্ত লাগবে না, সেটা হচ্ছে অনপেক্ষ বা আনকন্ডিশনাল। তোমার মুখের ভিতরে যদি খাবার যায়, তাহলে তো লালা বের হবেই, তাহলে এটার জন্য তো অন্য কোনো শর্ত প্রয়োজন নাই, তাহলে এটা হচ্ছে আনকন্ডিশনাল বা অনপেক্ষ। আর দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ধরো তুমি অনেক আগে একটা খুব মজাদার খাবার খাইছিলা, মজাদার খাবার খাওয়ার পর সেই খাবারটার নাম শোনার পরপরই তোমার হচ্ছে লালা চলে আসলো মুখে। যেমন ধরো তুমি অনেক আগে তেঁতুল খাইছিলা, সো আমি যদি তোমাকে বলি যে হ্যাঁ তেঁতুল তো খাইছিলাম আমি, তেঁতুলের আচারটা খুব মজা ছিল, তেঁতুল খেতেও খুব ভালো লাগে, এই যে বারবার যদি আমি এই শব্দটা বলতে থাকি, তোমার কিন্তু একটা সময় মুখে লালা বের হয়ে যাবে। এর কারণ কি? কারণ তুমি কোনো এক কালে তেঁতুল খাইছিলা, তুমি এটা টেস্ট জানো, এবং সেই কারণে হচ্ছে তোমার এখন লালা বের হচ্ছে। এটা হচ্ছে তোমার শর্ত আছে যে তুমি আগে এটা খাইছিলা, এটা টেস্ট তুমি জানো, তাহলে এটা হচ্ছে সাপেক্ষ। তাহলে লালা তৈরির হচ্ছে এই স্টেজ হচ্ছে এই দুইটাই, একটা হচ্ছে আনকন্ডিশনাল আর একটা হচ্ছে কন্ডিশনাল। গ্যাস্ট্রিক জুসের আবার কন্ডিশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে স্নায়বিক, একটা হচ্ছে গ্যাস্ট্রিক, আর একটা হচ্ছে আন্ত্রিক। তাহলে অবশ্যই মনে রাখবা যে যেখানেই তিনটা করে কোনো জিনিস পাবা, বুঝে যাবা এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এটা ডিটেলসে আর গেলাম না। স্নায়বিক পর্যায়ে আসলে এখানে তোমার যেটা মনে রাখতে হবে যে স্নায়বিক পর্যায়ে আসলে কোন স্নায়ুটা কাজ করে। স্নায়বিক পর্যায়ে ভেগাস স্নায়ুটা কাজ করে, এটার নাম মনে রাখলেই চলবে। গ্যাস্ট্রিক পর্যায়ের ডিউরেশনটা কত এটা একটু জানবা, সেটা হচ্ছে 4 ঘন্টা। আর আন্ত্রিক পর্যায়ে কিছু হরমোন বের হয়, সেই হরমোনগুলির নাম একটু মনে রাখবা, ঠিক আছে? কোলিসিস্টোকাইনিন, আর এটা হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিনের আবার আরেকটা নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। এই নামগুলি জাস্ট মনে রাখলেই চলবে। তারপরে আসলে অগ্নাশয় রস। অগ্নাশয় রসেরও হচ্ছে দুইটা ধাপ, একটা হচ্ছে স্নায়বিক আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক। এই দুইটা মানে জাস্ট ধাপের নাম জানলেই চলবে। আচ্ছা, পরিপাকে হরমোনের ভূমিকা, এটা একটা খুব জটিল টপিক। অ্যাডমিশন টেস্টে এখানে যে অংশগুলি আমরা লাল করে দিচ্ছি, এগুলি জানলে ইনশাল্লাহ পরীক্ষাতে পারার কথা। এটা হচ্ছে গ্যাস্ট্রিনে একটা কোষ আছে, সেটার নাম হচ্ছে জি কোষ, যেখান থেকে হচ্ছে গ্যাস্ট্রিক রস খরিত হয়। গ্যাস্ট্রিন খরিত হয়। গ্যাস্ট্রিক লেখা হচ্ছে ভুলে, এটা আসলে জি কোষ থেকে গ্যাস্ট্রিন খরিত হয়, এতটুকু জানলেই চলবে। এরপরে আসো সিক্রেটিন। সিক্রেটিন হচ্ছে সিক্রেটিনের প্রভাবে, নামই দেখো, নামটা শুনেই বোঝা যাচ্ছে সিক্রেটিন, তাহলে নামই বলতেছে সে কোনো কিছু একটা সিক্রেট করে বা নিঃসরণ করে। তাহলে সে কি নিঃসরণ করে? সেটা হচ্ছে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসরণ করে, এবং পাকস্থলী থেকে পেপসিন এনজাইমকে নিঃসরণ করতে সাহায্য করে, এবং যকৃত থেকে পিত্তক্ষরণে যকৃতকে উদ্দীপ্ত করে। তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে। কোলিসিস্টোকাইনিন, এখান থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এর আরেকটা নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন, এই কথাটা জানবা, এবং এটা নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। কোলিসিস্টো কথাটা হচ্ছে পিত্তথলির সাথে রিলেটেড, আর কাইনিন মানে হচ্ছে গতি তৈরি করা, তাহলে সে হচ্ছে পিত্তথলি থেকে পিত্তরস বের করতে আসলে পিত্তথলিকে উদ্দীপ্ত করে। এই কথাটা মনে রাখবা, তাইলেই হবে। আর সোমাটোস্টেটিন যেটা, সোমাটোস্টেটিনের মধ্যে তোমার জাস্ট এটা কোথা থেকে বের হয় এটা একটু মনে রাখবা, যে এটা হচ্ছে ডি কোষ থেকে বের হয়। তাহলে এই টপিকগুলো খুব জটিল, অত জটিলতার ভিতরে আমরা যেতে চাচ্ছি না, আমরা জাস্ট অ্যাডমিশন টেস্টের জন্য কোন তথ্যগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিচ্ছি। এছাড়া অন্যান্য যে আসলে হরমোনগুলো রয়েছে, এগুলোর জাস্ট নাম একটু দেখে রাখবা, খুব বেশি ইম্পর্টেন্ট না। প্রথম যে 4টা রয়েছে, এই 4টাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো খাদ্যবস্তুর শোষণ। খাদ্যবস্তুর শোষণ আসলে কোথায় ঘটে? এটা তোমরা সবাই জানো যে ক্ষুদ্রান্তই আসলে আমাদের খাদ্যবস্তুর শোষণ হয়, এবং এই জন্য ক্ষুদ্রান্তের প্রাচীর, এটা যদি ক্ষুদ্রান্ত হয়ে থাকে, ক্ষুদ্রান্তের প্রাচীরটা ভিতরের দিকে এরকম আঙুলের মতো এরকম অনেক অভিক্ষেপ দিয়ে গঠিত। এই আঙুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় বিলাই। তাহলে ক্ষুদ্রান্ত থেকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ক্ষুদ্রান্তের মধ্যে এরকম কিছু ভাঁজ পাওয়া যায়, যে ভাঁজগুলোর নাম হচ্ছে বিলাই। মনে রাখবা পাকস্থলীর ভিতরেও কিছু ভাঁজ আছে। পাকস্থলীর ভিতরে যে ভাঁজগুলি রয়েছে সেগুলির নাম হচ্ছে রুগী।
তাহলে এই জাস্ট নাম দুইটা মনে রাখবা, যে পাকস্থলীর ভেতরে যে ভাঁজ সেটার নাম হচ্ছে রুগী, আর ক্ষুদ্রান্তের ভেতরে যে ভাঁজ সেটার নাম হচ্ছে বিলাই। আচ্ছা, তারপরে হচ্ছে বৃহদান্তের কাজ। বৃহদান্তের কাজের মধ্যে এর দৈর্ঘ্যটা জানলা 1.5 মিটার। বৃহদান্তে তোমাদেরকে ক্লাসের শুরুতেই যেটা বলেছিলাম যে বৃহদান্তের মধ্যে একটা অংশ আছে যেটার নাম হচ্ছে সিকাম, এবং এই সিকামের সাথে একটা বদ্ধনালী যুক্ত থাকে যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন যে অ্যাপেন্ডিক্স আসলে কার সাথে লাগানো থাকে। হ্যাঁ, এবং আমরা আগে যে কথা বলেছিলাম যে সে হচ্ছে আমাদের মিউকাস যে কোষগুলো থেকে তৈরি হয় সেই কোষগুলোর মধ্যে তোমাকে অবশ্যই যেটার নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে গবলেট কোষ। ঠিক আছে, এতটুকু জানলা। এরপরে আসো একটা খুব বার্নিং টপিক, স্থূলতা। এখন একটা মানুষ যে আসলে স্থূল বা মোটা এটা আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? এখন আমি যদি বললাম যে একজনের ওজন হচ্ছে 60 কেজি, তাহলে এটা দিয়ে কিন্তু বোঝা যাবে না যে সে আসলে মোটা না চিকন। এখন যদি এমন হয় যে সে আসলে প্রায় 6 ফুটের মতো লম্বা কিন্তু তার ওজন হচ্ছে 60 কেজি, তাহলে তো সে খুবই, তার অবস্থা খারাপ, তার তো ওজন খুবই কম। আবার এমন যদি হয় যে একজনের ওজন 60 কেজি কিন্তু তার উচ্চতা হচ্ছে 3 ফুট, সে হচ্ছে একটা বাচ্চা, সেই ক্ষেত্রে কিন্তু বলবো যে হ্যাঁ, আরে সে তো অনেক বেশি মোটা। তাহলে বুঝতেই পারতেছো যে একজন মানুষ মোটা কি চিকন এটাতে আসলে তার ওজনের পাশাপাশি তার সাথে হচ্ছে তার হাইটের একটা সম্পর্ক আছে। তাহলে এই জিনিসটাকে হিসাব করার জন্য একটা স্কেল ব্যবহার করা হয় বা একটা ইন্ডেক্স ব্যবহার করা হয় যেটাকে বলা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। ওজন, এটার সূত্রটা হচ্ছে দেহের ওজনটাকে তুমি কিলোগ্রামে নিবা, এবং হাইট কিন্তু সাধারণত আমরা ফুটে মাপি। তো এখানে ফুটে নেওয়া যাবে না, এখানে মিটারে নিতে হবে, তারপরে মিটারের স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার বিএমআই। এখন বিএমআই কোন রেঞ্জে থাকলে আসলে কি, সেই জিনিসটা আসলে এখানে দেওয়া আছে, এবং এটা কিন্তু পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু এসেছিল। এবং পাশাপাশি এটাও খেয়াল রাখবা যে বিএমআই আসলে কত বেশি হইলে মোটা বলা হয় এবং কত বেশি হলে মরবিডলি ওবেস বা একদম খুবই খারাপ ভাবে মোটা এটা বলা হয়। যদি 30-এর থেকে বেশি যায় তাহলে হচ্ছে স্থূলকায় বা মোটা, আর যদি 50 থেকে 100 হয় তাহলে সেটাকে বলা হয় মরবিডলি ওবেস। এই জিনিসটা মনে রাখবা। এবং এখানে যে চার্টটা দেওয়া আছে, নর্মাল রেঞ্জের নিচে 18.5-এর নিচে যদি কেউ যায় তাহলে সে আন্ডারওয়েট, 18.5 থেকে 24.9 পর্যন্ত হচ্ছে স্বাভাবিক, তারপর থেকেই আসলে মোটা হওয়াটা শুরু হয়। তো কোন রেঞ্জে কতটুকু মোটা এটা একটু দেখবা। এর পাশাপাশি এখানে কিছু রোগ আছে যেসব রোগের কারণে আসলে স্থূলতা হতে পারে, এবং স্থূলতার কারণে কিছু রোগ হতে পারে। তো এটার মধ্যে তোমার কি কি অসুখের কারণে মোটা মানুষ হয়ে যেতে পারে এই জিনিসটা একটু জানতে হবে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তারপরে হচ্ছে কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, এই রোগের কারণে মানুষ মোটা হয়ে যেতে পারে। আবার কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলির কারণেও মানুষ মোটা হতে পারে, এই ওষুধগুলোর নামও তোমাকে একটু জানতে হবে। ঠিক আছে, যেমন কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিডিপ্রেসেন্ট, কন্ট্রাসেপটিভ পিল, এগুলি মানুষকে মোটা করে দিতে পারে। এছাড়া ইনসুলিন এবং কিছু ডায়াবেটিক প্রতিষেধক ওষুধও স্থূলতা তৈরি করতে পারে। তো এই ছিল আসলে আমাদের টপিক। খুব বড় একটা চ্যাপ্টার না, মোটামুটি সাইজ এক চ্যাপ্টার। তবে আমি আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো তাহলে এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট তথ্য আসলে ক্লাসের ভিতরেই তোমাদের জেনে যাওয়ার কথা। পাশাপাশি তোমরা বিগত বছরগুলোর বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলি সলভ করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের মেইন পরীক্ষাতে প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে এবং তোমরা সফল হবে। তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ।